1985 সালের সময়ে মহাকাশে এক চাঞ্চল্যকর উদ্ধার অভিযান হয়েছিল। ওই সময় সোভিয়েত ইউনিয়নের স্পেস স্টেশন ছিল স্যালুয়েট 7। তো এই স্টেশনটা হঠাৎ কোনো এক অজানা কারণে মহাকাশের মধ্যেই নষ্ট হয়ে যায়। আর এটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন এটা আর পৃথিবী থেকে কন্ট্রোল করা যাচ্ছিল না। তখন এটা ধীরে ধীরে পৃথিবীর দিকেই হেলে পড়তে শুরু করে। এমন একটা অবস্থা হয় যে ওই স্টেশনটা কিছুদিনের মধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে এসে পৃথিবীতে আঘাত হানবে। এখন এত বড় স্টেশন যদি পৃথিবীতে আঘাত হানে তাহলে তো মহাবিপদ, বড় ধরনের বিপর্যয় হবে। পৃথিবীর কোনো একটা এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এখন এত বড় বিপদের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য রাশিয়া 2 নভোচারীকে মহাকাশে পাঠায়, যাতে তারা ওখানে গিয়ে ওই স্পেস স্টেশনটাকে দ্রুত ঠিক করার চেষ্টা করে। এই স্টেশনটাকে ঠিক করা গেলেই এটা আর পৃথিবীতে নিক্ষিপ্ত হবে না। এরপর 2 জন সাহসী নভোচারী মহাকাশে যান, কিন্তু তাদের এই উদ্ধার কাজটা মোটেও সহজ ছিল না। এই ত্রুটিযুক্ত স্টেশনটা নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ক্রমাগত ঘুরপাক খাচ্ছিল। এই ঘুরন্ত অবস্থাতেই ওই 2 নভোচারীকে স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে। এটা আসলেই ছিল এক অকল্পনীয় চাঞ্চল্যকর উদ্ধার অভিযান। এটা পুরোপুরি সত্য একটা ঘটনা। আজ এই মহাকাশের অবিশ্বাস্য উদ্ধার অভিযানের গল্পটাই আপনাদেরকে বলতে চলেছি। সময়টা তখন 1985 সাল। এই সময় সোভিয়েত ইউনিয়নের 2 নভোচারী মহাকাশে তাদের কাজ করতে এসেছিল। তারা এই স্যালুয়েট 7 স্টেশনটার মেরামতের কাজ করছিল। স্পেস স্টেশন বলতে এক বিশাল মহাকাশ যানকে বোঝায়। নভোচারীরা যখন মহাকাশে কোনো কাজ করতে যায় তখন তারা বিভিন্ন প্রয়োজনে এই স্টেশনগুলোতেই এসে অবস্থান নেয়। তো এই স্যালুয়েট 7টা ছিল ঠিক এরকমই একটা মহাকাশ স্টেশন, আর রাশিয়ার এই 2 নভোচারী এটাকেই মেরামত করতে এখানে এসেছে। আসলে স্টেশনের বাইরের একটা অংশে একটা ছোট্ট ছিদ্র হয়ে গিয়েছে। এটাকে বন্ধ করার জন্যই তাদের এখানে আসা। তবে এই মেরামতের কাজ করতে গিয়ে 4 ঘন্টারও বেশি সময় পার হয়ে যাচ্ছে। এখন এত সময় ধরে কিন্তু নভোচারীদের মহাকাশে কাজ করা কোনোভাবেই উচিত নয়। মহাকাশে ভেসে থাকা অবস্থায় যদি হুট করে তাদের অক্সিজেন শেষ হয়ে যায় তাহলে তারা তো মহা বিপদে পড়বে। ওই মুহূর্তে অক্সিজেন না পেলে নির্ঘাত মৃত্যু। এর জন্যই কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হচ্ছে তারা 2 জন যেন দ্রুত স্পেস স্টেশনের ভিতরে ঢুকে পড়ে। 2 জন নভোচারীর মধ্যে একজন হলেন ভ্লাদিমির আর অন্যজনের নাম লাস। এদিকে তাদের অক্সিজেন প্রায় শেষের দিকে, তাই তারা 2 জন দ্রুত তাদের কাজটা শেষ করে নেন। এ সময় হঠাৎ করে লাস লক্ষ্য করে তার হাতের গ্লাভসে একটা পেরেক জাতীয় কিছু ঢুকে ছিদ্র হয়ে গিয়েছে, আর ওই ফুটো দিয়ে স্যুটের অক্সিজেন দ্রুত বেরিয়ে যাচ্ছে। এখন অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে গেলে তো মহাবিপদ, তাই লাসকে দ্রুত স্টেশনে ঢুকতে হবে। এ সময় ভ্লাদিমির লাসের কাছে আসে এবং লাসকে নিয়ে দ্রুত স্টেশনের গেটের দিকে যায়। ভ্লাদিমির লাসকে স্টেশনের দরজার কাছে নিয়ে আসে। লাসকে ভিতরে ঢুকানো হয়। ভ্লাদিমিরও ভিতরে ঢুকবে, কিন্তু ওই সময়ই ভ্লাদিমির কোনো কিছু থেকে একটা আলো দেখে একেবারেই থমকে যায়। সে আলোটা দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিল, আর আলোটার দিকে অনবরত তাকিয়ে থাকায় সে স্টেশনে ঢুকতে কিছুটা দেরি করে ফেলে। এখন দরজা যেহেতু বাইরে থেকে খোলা ছিল তাই ভিতরের অনেক অক্সিজেন বেরিয়ে যায়। এদিকে লাজও কিন্তু পুরোপুরিভাবে ভিতরে ঢুকেনি। তাকে ভিতরে ঢোকানোর দায়িত্ব কিন্তু ভ্লাদিমিরেরই ছিল, কিন্তু এগুলো না করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। তার এই গাফলতির জন্য লাজের মৃত্যু পর্যন্ত হতে পারত। তবে ভাগ্যক্রমে তেমন কোনো কিছুই হয়নি। এই ঘটনার কয়েকদিন পর নভোচারী 2 জন পৃথিবীতে ফিরে আসেন। রাশিয়ান গবেষণা সংস্থায় ভ্লাদিমিরকে ডাকা হয় এবং তাকে প্রশ্ন করা হয় সে কেন ওই দিন ওই রকম গাফিলতি করেছিল। মহাকাশে বিভিন্ন কারণে আলো তৈরি হতে পারে, তাই বলে তাকে তো আর থমকে যাওয়া যাবে না। গবেষণা সংস্থার চিকিৎসকরা মনে করে ভ্লাদিমির মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছে, তাই তারা ভ্লাদিমিরকে মহাকাশে যাওয়া থেকে পুরোপুরি ব্যান করে দেয়। এতে করে সে আর কোনোদিনই মহাকাশে যেতে পারবে না। ভ্লাদিমির তাদের এই সিদ্ধান্তে একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তাকে এত ছোট্ট কারণে মহাকাশ যাত্রা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হবে। পরে সে বাসায় এসে তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। এখানে আমরা ভ্লাদিমিরের কথা এবং আচরণ শুনে বুঝতে পারি আসলেই সে কিছুটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে দেখা যায় ওই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুয়েট 7 এটাকে এখন রাশিয়ার গবেষণা সংস্থা থেকেই কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু হঠাৎ একদিন দেখা গেল মহাকাশের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রহাণু এসে এটাতে আঘাত হানে। এতে স্টেশনটার বড় একটা সমস্যা হয়, সেটা আর ঠিকঠাকভাবে কাজ করছিল না এবং একটা সময় এটার সঙ্গে পৃথিবীর সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। রাশিয়ার গ্রাউন্ড কন্ট্রোল থেকে এটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। এখন এত বড় স্টেশন যদি কাজ না করে তাহলে তো মহাবিপদ। তাদের গবেষণার সকল কাজগুলোই তো বন্ধ হয়ে যাবে। আবার এই যে মহাকাশ স্টেশনের সংযোগটা বিচ্ছিন্ন হলো, এটা কিন্তু এখন নিয়ন্ত্রণ হারিয়ে পৃথিবীর দিকেই ধীরে ধীরে হেলে পড়ছে। আর এভাবে হেলে পড়তে থাকলে
এটা কিন্তু একটা সময় পৃথিবীতেই আঘাত হানবে, তখন তো আরো বড় বিপদ। এদিকে নিয়ন্ত্রণ হারানোর খবর জানাজানি হলে পুরো পৃথিবীতেই ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হবে, কারণ মহাকাশ যানটি কোথায় গিয়ে পড়বে সেটা ঠিকঠাকভাবে বলাও যাচ্ছে না। আর যেখানেই পড়ুক না কেন সেখানেই একটা বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। এখন এই ভয়ানক অবস্থা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে সোভিয়েত ইউনিয়ন একটা জরুরি মিটিং বসায়। প্রশাসনের কথা হলো, আর যাই হোক না কেন এই স্টেশনটাকে পৃথিবীতে পড়তে দেওয়া যাবে না। আবার অন্যদিকে ওই সময়ই নাকি আমেরিকার যে নাসা রয়েছে তারাও একটা দল তৈরি করেছে, যে দলটির পরিকল্পনা হলো মহাকাশে গিয়ে রাশিয়ার এই নিয়ন্ত্রণ হারানো মহাকাশ যানটিকে জব্দ করে নেবে। মানে আমেরিকা সুযোগ বুঝে রাশিয়ার এই বিশাল স্টেশনটিকে হাতিয়ে নিতে চাচ্ছে। ওই কারণেই রাশিয়ার প্রশাসন বলে তারা তাদের স্টেশনটাকে আমেরিকার হাতে কোনো মতেই যেতে দেবে না। হয় তার আগেই তারা তাদের স্টেশনটাকে ঠিক করে ফেলবে, আর যদি সেটা না করতে পারে তাহলে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেবে। ওই সময় রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার ফ্লাইট পরিচালক ছিলেন ভ্যালোরি। তো ভ্যালোরি প্রশাসনকে বলে একটা টিম গঠন করে মহাকাশে পাঠাতে। তারা গিয়ে ওই নিয়ন্ত্রণ হারানো স্টেশনটাতে ডক করবে। এখানে ডক করা বলতে বোঝানো হচ্ছে পৃথিবী থেকে একটা মহাকাশ যান স্পেসক্রাফটে করে মহাকাশে যাবে, সেটা গিয়ে ওই নিয়ন্ত্রণ হারানো স্টেশনটাকে নিজের সাথে লাগিয়ে নেবে। মহাকাশ যানগুলো আসলে মহাকাশে গিয়ে এভাবেই স্টেশনের সাথে যুক্ত হতে পারে। এভাবেই নিজের সাথে লাগিয়ে নিতে পারলে ওই নষ্ট হওয়া স্টেশনটা আর নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর দিকে হেলে পড়বে না। এরপর নভোচারীরা ওই ত্রুটিযুক্ত স্টেশনটার ভিতরে যাবে এবং সেটাকে মেরামত করার চেষ্টা করবে। মেরামত করে সেটা ঠিক হয়ে গেলে আবার সেটা আগের মতোই পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা যাবে, আর তখন আর কোনো বিপদই থাকবে না। এরপর ফ্লাইট পরিচালক ভ্যালোরি এই উদ্ধার কাজ নিয়ে তাদের পরিকল্পনা করছিল, মানে কে কে মহাকাশে যাবে আর কিভাবে স্টেশনটাতে ডক করা হবে এসব কিছুই। এখানে জানা যায় যে ওই নষ্ট স্টেশনটা প্রতি সেকেন্ডে 1 ডিগ্রি করে ঘুরে যাচ্ছে, মানে প্রতি মিনিটে এটা 60 ডিগ্রি করে জায়গা ঘুরে যায়। তাই এরকম ভাবে ঘুরতে থাকা অবস্থায় কিভাবে সেটার মুখ বরাবর অন্য একটা মহাকাশ যান গিয়ে ডক করবে সেটাই বেশ চিন্তার বিষয়। বিজ্ঞানীদের মতে এই কাজটা একমাত্র অভিজ্ঞ নভোচারীরাই করতে পারবে, আর এখানে 3 জনের নাম বিশেষভাবে বলা হয়। এই 3 জন নভোচারীর মধ্যে ভ্লাদিমিরও ছিল, যেহেতু তাকে ব্যান করা হয়েছে তাই তাকে আর এই মিশনে নেওয়া হবে না। এরপর বাকি যে 2 জন নভোচারী ছিল তাদেরকে জরুরিভাবে ডাকা হয়। তাদেরকে মহাকাশে পাঠানোর আগে কিছু প্রস্তুতি পরীক্ষা দিতে হবে, মানে তাদেরকে একটা কম্পিউটার চালিত গেমের মধ্যে বসানো হবে, যেখানে তারা দেখবে যে তারা যেই মহাকাশ যানে করে মহাকাশে যাচ্ছে সেটা নিয়ে গিয়ে ওই ঘুরতে থাকা স্পেস স্টেশনের সাথে তারা যুক্ত করতে বা ডক করতে পারবে কিনা। যদি তারা এখানে সফল না হয় তাহলে তারা বাস্তবে গিয়ে ওই মহাকাশে এত কঠিন কাজটা কোনোদিনই করতে পারবে না। অন্যদিকে দেখা যায় ভ্লাদিমির ও তার বন্ধু ভিক্টর পুকুরের মধ্যে ফিশিং করছিল। এখানে ভিক্টরও ছিল ভ্লাদিমিরের মতোই একজন নভোচারী। এমন সময় গবেষণা সংস্থার থেকে লোক এসে ভিক্টরকে ডেকে নিয়ে যায়। তাকে ওই মিশনের মধ্যে সিলেক্ট করা হয়েছে। ভিক্টরকে বলা হয়েছে তাকে মহাকাশে গিয়ে স্টেশনটা ডক করতে হবে। বেশ ঝুঁকিপূর্ণ কাজ, তবে ভিক্টর এখানে রাজি হয়ে যায়। এরপর একে একে বেশ কিছু নভোচারীকে ওই সিমুলেশনে পাঠানো হয়। যারা এখানে ডক করতে পারবে তাদেরকেই পরে সরাসরি মহাকাশে পাঠানো হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এখানে ভিক্টরে শুধুমাত্র এই কাজে সফল হয়, মানে ভিক্টর বাদে আর কেউ ওই ঘুরন্ত স্টেশনের সাথে মহাকাশ যানটাকে সংযুক্ত করতে পারছিল না। আসলে এটা খুব কঠিন একটা কাজ। স্টেশনটা প্রতি সেকেন্ডে একটু একটু করে ঘুরে যাচ্ছে, তাই তার মুখ বরাবর গিয়ে এটার সাথে সংযুক্ত হওয়া প্রায় অসম্ভব। স্টেশনটা যদি একটু ধীর গতিতে ঘুরতো বা ঘূর্ণনটা থামানো যেত তাহলে আর এই সমস্যাটা হতো না। যাই হোক, এভাবে নানা চেষ্টায় 1 মাস পার হয়ে যায়, কিন্তু কেউ আর এই ডকিংটা করতে পারে না। তো শেষমেশ এমন একটা অবস্থা হয় যে শুধুমাত্র ভিক্টরি এই ডকিং এর কাজটা করতে পারে। কিন্তু কথা হলো মিশনেতে শুধুমাত্র একজনকে পাঠানো যাবে না, কমপক্ষে 2 জন যেতেই হবে। এখন বাধ্য হয়ে ফ্লাইট পরিচালক ভ্লাদিমিরের সাথে দেখা করে। ভ্লাদিমিরকে এই মিশনের সবকিছু খুলে বলা হয়। এতে এক পর্যায়ে ভ্লাদিমিরও রাজি হয়ে যায়। এরপর ভ্লাদিমির ও ভিক্টর 2 জনেই ভালোভাবে ওই সিমুলেশনটাকে পাশ করে। এবার তাদের 2 জনকেই মহাকাশে পাঠানো হবে। তারা 2 জন তাদের স্ত্রী পরিবারের কাছে এসে মিশনের অনুমতি নেয়। খুবই ঝুঁকিপূর্ণ মিশন, তাই তাদের পরিবার রাজি হয় না। কিন্তু এই 2 জন ছাড়া প্রশাসনের হাতে আর কোনো উপায় নেই, তাই তাদেরকেই এখন এই কাজটাকে করতে হবে। এরপর চলে আসে সেই দিন যখন ভিক্টর ও ভ্লাদিমির মহাকাশে যাচ্ছে। রকেটে করে স্পেসক্রাফটটাকে উৎক্ষেপণ করা হয়। ধীরে ধীরে সেটা পৃথিবী থেকে বের হয়ে মহাকাশে প্রবেশ করে। এরপর মহাকাশে এসে রকেটের বিভিন্ন অংশগুলো একে একে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাদের মহাকাশযানটা ধীরে ধীরে একটা কক্ষপথে চলে আসে, মানে পৃথিবী পৃষ্ঠের চারদিকে একটা লাইন ধরে অনবরত ঘুরতে থাকে। এই লাইন বা কক্ষপথের দূরে কোথাও ওই স্যালুইট 7 স্টেশনটা রয়েছে। এখন ভ্লাদিমিরদের প্রথম কাজ হচ্ছে সেই মহাকাশ স্টেশনটাকে খুঁজে বের করা। শুরুর দিকে তারা কোনো মতেই সেই স্টেশনটাকে খুঁজে পাচ্ছিল না, এতে ভ্লাদিমির কিছুটা হতাশ হয়ে যায়। তবে 2 দিন পর ভিক্টর লক্ষ্য করে দূর থেকে কিছু একটা জ্বলজ্বল করছে, এটাই সেই স্পেস স্টেশন। তারপর তারা দুইজন দ্রুত সেটার দিকে এগিয়ে যায়। একটা সময় তারা স্টেশনের কাছাকাছি চলে আসে। এখন এটার সাথে ডক করা অর্থাৎ নিজেদের মহাকাশ যানটি যুক্ত করার পালা। কন্ট্রোল রুম থেকে বলা হয় তারা শুধুমাত্র 3টাই সুযোগ পাবে নিজেদের মহাকাশ যানটা সেটার সাথে যুক্ত করার জন্য। এটা যদি না হয় তাহলে কিন্তু মহাবিপদ, কারণ তখন তাদের মহাকাশ যানের জ্বালানি শেষ হয়ে যাবে। আর জ্বালানি শেষ হয়ে গেলে তাদের মহাকাশ যানটা আর চলবে না, আর তখন তাদের দুইজনকে পৃথিবীতে ফিরিয়ে আনা অসম্ভব। পরিচালকের আদেশ অনুযায়ী প্রথম ডকিংয়ের কাজ শুরু হয়। স্টেশনটি প্রতি মিনিটে প্রায় 60 ডিগ্রি করে ঘুরছিল। এখন বুদ্ধি খাটিয়ে এটার দরজার মুখ বরাবর ভ্লাদিমিরদের মহাকাশ যানটিকে লাগাতে হবে, তাহলেই মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে এই মুখ বরাবর লাগাতে গিয়ে কিন্তু তাদের মহাকাশ যানটি স্টেশনে ক্রাশও করতে পারে, আর এটা হলে মুহূর্তেই মৃত্যু। তাই খুব বুঝে শুনে স্টেশনের কাছাকাছি যেতে হবে। প্রথম চেষ্টাটা করা হয়, কিন্তু ঠিক জায়গায় ডক হয় না। ভুল জায়গায় ধাক্কা লেগে মহাকাশ যানটি আবারও পিছনে চলে আসে। ভ্লাদিমিররা একটু পিছিয়ে যায়। তবে এ সময় আবার স্টেশনের সোলার প্যানেলগুলো তাদের মহাকাশ যানের সাথেই ক্রাশ হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়। অনেক চেষ্টার পর ভ্লাদিমিররা তাদের মহাকাশ যানটাকে দূরে নিয়ে আসে। এরপর কন্ট্রোল রুম থেকে তাদের দুইজনকে কিছু সময় বিরতি নিতে বলা হয়। কিছু পরেই আবার দ্বিতীয় চেষ্টা করতে হবে। সবার মনেই ভয় ভয় অবস্থা বিরাজ করছে। এদিকে ভিক্টর একটা হিসাব করে বলে যে স্টেশনের দরজাটা 6 মিনিট পর পর ঘুরে তাদের সামনে আসে। তো ভিক্টরের কথা হলো ঠিক এই 6 মিনিটের মধ্যে যদি তারা তাদের মহাকাশ যানটা স্টেশনের কাছে নিয়ে যায় তাহলেই তারা ওই দরজায় ডক করতে পারবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা কাজ ছিল, কারণ ঠিক 6 মিনিটের মধ্যেই স্টেশনের গেট বরাবর যেতে হলে তাদের প্রচুর গতির দরকার। আর এত গতি নিয়ে যদি ডক না হয় তাহলে ধাক্কা লেগে বড় ধরনের ক্র্যাশ হয়ে নির্ঘাত মৃত্যু। ভিক্টর এই প্ল্যানে সাহস পাচ্ছিল না, তবে ভ্লাদিমির তাকে সাহস দিয়ে এই চেষ্টাটা করে। তাদের এই প্ল্যান সম্পর্কে কিন্তু কন্ট্রোল রুমের কেউই জানতো না। এরপর তারা দ্রুত গতিতে স্পেস স্টেশনের দিকে এগিয়ে যেতে থাকে এবং ঠিক 6 মিনিটের মধ্যেই স্টেশনের দরজাটা তাদের সামনে ঘুরে আসে। আর সেই সময়ই ভিক্টর তাদের মহাকাশ যানটা ওই দরজার সাথে লাগিয়ে নিতে সক্ষম হয়। এটা অদ্ভুত হলেও সত্যি যে তারা এইরকম একটা রিস্ক নিয়ে এই কাজটাকে সম্পূর্ণ করতে পেরেছে। ডকিং তাহলে কমপ্লিট। দ্বিতীয় চেষ্টায় তারা সফল। পরে এই ব্যাপারটা পুরো কন্ট্রোল রুমে জানানো হয়। তারা তো জানতে পেরে যেমন অবাক তেমন খুশিও হয়। এবার তাহলে স্টেশন মেরামত করার পালা। স্টেশন ঠিক হয়ে গেলে এটা আবার পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারবে, তখন পৃথিবী থেকেই এটাকে কন্ট্রোল করা সম্ভব হবে। এরপর একে একে নভোচারী দুইজন ওই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুইট 7-এর ভিতরে প্রবেশ করে। কিন্তু এ সময় কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল স্টেশন মেরামতের কাজে শুধুমাত্র ভিক্টর যাবে, ভ্লাদিমির যেতে পারবে না। ভ্লাদিমিরকে তাদের মহাকাশ যানের ভিতরেই থাকতে বলা হয়। ভ্লাদিমির তখন তাকে না পাঠানোর কারণটা জানতে চায়। পরিচালক বলেন দুইজনে মেরামতের কাজে গিয়ে যদি কোনো দুর্ঘটনায় পড়ে, ভিতরে কোনো বিষাক্ত গ্যাস কিংবা বিস্ফোরণ হলে দুইজনে একসাথে মারা যাবে। তাই দুইজনের মৃত্যুর চেয়ে একজনের মৃত্যুই উত্তম, তাই একজন ভিতরেই থাক। এরপর ভিক্টর ওই স্টেশনের ভিতরে যায়। ভেতরে আসার পর দেখা যায় এখানে বিষাক্ত গ্যাস বা ক্ষতিকারক কোনো কিছুই নেই, তবে পুরো স্পেস স্টেশনটা ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে। পরে ঘাটাঘাটি করে জানা গেল স্পেস স্টেশনের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর বিদ্যুৎ না থাকায় হিটারটা এতদিন বন্ধ ছিল। হিটার বন্ধ থাকলে ঠান্ডা তো হবেই। এছাড়াও একটা পানির ট্যাঙ্ক ফেটে থাকতে দেখা যায়, সেই পানি বাইরে এসেই সবকিছু ফ্রিজ হয়ে গিয়েছে। এদিকে স্টেশনের ভিতরে যেহেতু কোনো বিপদ নেই, তাই ভ্লাদিমিরও সেখানে চলে আসে। এরপর কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়। ভ্লাদিমিররা তাদেরকে এখানকার অবস্থানটা বুঝিয়ে বলে এবং জিজ্ঞাসা করে তারা এখন কি করবে। তখন কন্ট্রোল রুম থেকে বলা হয় ভিক্টররা আপাতত রেস্ট নিক, আর এই ফাঁকে কন্ট্রোল রুমের সবাই আলোচনা করে ঠিক করবে ভিক্টরদের পরবর্তী করণীয়টা কি। এরপর কন্ট্রোল রুমে একটা বিশাল মিটিং বসে। স্টেশনে বরফ জমে গিয়েছে, এখন এই বরফকে কিভাবে গলানো যায়, কারণ বরফ জমা অবস্থায় কোনো মেশিন কোনোভাবেই কাজ করবে না। এখানে এক একজন এক এক পরামর্শ দিচ্ছিল। কেউ বলছিল ভিতরে কোনোভাবে হিটার চালাতে হবে, এরপরই বরফ গলবে আর তারপরই মেশিনগুলোকে চেক করতে হবে।
তবে এখানে একজন ডাক্তার এসে বলে ওই দুইজন নভোচারীকে ওই স্টেশনের মেরামতের কাজ করানোটা ঠিক হবে না, কারণ এত বড় একটা স্টেশন পুরোপুরি ঠিক করতে হলে 10 থেকে 12 দিনের মতো সময় লাগতে পারে। এখন এই 10 থেকে 12 দিন যদি ওই নভোচারীরা স্টেশনের ভিতরে ওই রকম ঠান্ডার মধ্যে কাজ করে তাহলে নির্ঘাত তারা অসুস্থ হয়ে পড়বে, এমনকি তাদের মৃত্যুও হতে পারে। ডাক্তারের কথা হলো নভোচারীদেরকে দিয়ে স্টেশন ঠিক না করিয়ে স্টেশনটাকে পৃথিবীতে নিয়ে আসা হোক। এরপর পরিচালক সরাসরি নভোচারীদের সাথে কথা বলে, তাদেরকে বলা হয় স্টেশন ঠিক করার কোনো দরকার নেই, এতে বিপদ হতে পারে, তার থেকে বরং তারা স্টেশনকে তাদের সাথে করে ভারত মহাসাগরে নিয়ে গিয়ে ফেলুক, পরে পৃথিবীতে এটাকে ঠিক করা যাবে। কিন্তু নভোচারীরা বলছিল তারা তো মাত্রই এখানে আসলো, এখনো অনেক সময় রয়েছে, তারা একটু চেষ্টা করে দেখুক তারা নিজেরাই এটা ঠিক করতে পারে কিনা। তখন পরিচালক অনেক ভেবে তাদেরকে 5 দিনের মতো সময় দেয়। এই 5 দিনের মধ্যে যদি তারা স্টেশনটাকে ঠিক করতে পারে তাহলে তো ভালোই, আর যদি না পারে তাহলে তারা এটাকে ভারত মহাসাগরে ফেলবে। হাতে মাত্র 5 দিন, বিশাল অভিযান শুরু হয়, তারা স্টেশন ঠিক করেই ছাড়বে। এখন স্টেশন ঠিক করার জন্য সবার আগে স্টেশনের বরফটাকে গলাতে হবে, কারণ বরফ না গললে স্টেশনের কোনো ইলেকট্রিক ডিভাইসই কাজ করবে না। ভিক্টর তখন স্টেশনের হিটারটাকে খুলে আনে, এরপর এটাকে স্টেশনের সোলার প্যানেলের সাথে সরাসরি কানেক্ট করা হয়। পরে সোলার প্যানেলগুলোতে সূর্যের আলো আসে, তখন সেটা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, আর এই বিদ্যুতের সাহায্যে হিটার থেকে তাপ বের হয়, এতে ধীরে ধীরে স্টেশনের ঠান্ডাটা একটু কমে আসে। একটা সময় বরফগুলো গলে বিন্দু বিন্দু পানিতে পরিণত হয়, কিন্তু এখন আবার এই পানির কণাগুলোকেও সরাতে হবে। এরপর ভ্লাদিমিররা স্টেশন থেকে সব পানির কণাগুলোকে ধীরে ধীরে সরিয়ে নেয়। এভাবে 3 দিন কাজ করার পর পুরো স্টেশনটা এখন পরিষ্কার। তবে এখন হাতে আর মাত্র 2 দিন। এদিকে 3 দিনের মধ্যেই ভিক্টররা ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েছিল, তাদের গায়ে এখন ভালো রকমেরই জ্বর। পুরো স্টেশনটাকে চেক করে দেখা হচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো সমস্যা পাওয়া যাচ্ছিল না। পরে বোঝা যায় স্টেশনের সার্কিট বা কোনো ডিভাইস কোনো কিছুই নষ্ট হয়নি, এখানে শুধুমাত্র বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকার কারণে স্টেশনটা চলছিল না। বিদ্যুৎ চলে আসলেই সব ডিভাইসগুলো আগের মতোই কাজ করতে শুরু করবে। তাহলে এখন এই বিদ্যুৎ না থাকার কারণটাই তাদেরকে জানতে হবে। অনেক ঘাটাঘাটি করার পর দেখা যায় ওই স্টেশন যেই ব্যাটারিগুলো দিয়ে চলে ওই ব্যাটারিগুলো কোনো কারণে চার্জ হচ্ছিল না, মানে ব্যাটারিগুলো যেই সোলারের সাথে লাগানো আছে সেগুলো সূর্যের আলোতে চার্জ হয়। তবে এখানে সবকিছু ঠিকঠাক করে কানেক্ট করা থাকলেও কেন জানি তারপরও ব্যাটারিগুলো চার্জ হচ্ছিল না। এক সময় ভিক্টররা বুঝতে পারে স্টেশনের ভিতরের বৈদ্যুতিক লাইনে কোনো সমস্যা নেই, লাইনের সমস্যাটা সম্ভবত স্টেশনের বাইরে। এখন তাদের কথা হলো তারা স্টেশনের বাইরে বের হয়ে দেখবে বাইরে কোনো সমস্যা আছে কিনা। এরপর ভ্লাদিমির স্টেশনের বাইরে আসে, বেশ কিছু জায়গা চেক করে দেখা গেল স্টেশনের বাইরে যে ব্যাটারির সেন্সরটা রয়েছে তার উপরের ঢাকনাটা কোনো কারণে চ্যাপ্টা হয়ে গিয়েছে, হয়তো এটা ওই আগের গ্রহাণুর সংঘর্ষের জন্যই হয়েছে। এখন এই ঢাকনাটা চ্যাপ্টা হবার জন্য ভিতরে যেই সেন্সরটা রয়েছে সেখানে সূর্যের আলো পৌঁছাতে পারছিল না, আর এই সেন্সরে আলো না পৌঁছানোর কারণেই ব্যাটারিগুলো চার্জ নিচ্ছিল না। এখন সেন্সরের ওই ঢাকনাটাকে তুলে ফেলা দরকার, এটাকে তুলে ফেলতে পারলেই ভেতরে আলো প্রবেশ করবে আর ব্যাটারিগুলো চার্জ নেওয়া শুরু করবে, যার অর্থ হলো স্টেশনেও বিদ্যুৎ ফিরে আসবে। এক কথায় এই ঢাকনাটাকে তুলে ফেললেই স্টেশনটা পুরোপুরি ঠিক। এখন ঢাকনাকে কিভাবে তোলা যায় এটাই সবাই ভাবছিল। এ সময় আবার ভ্লাদিমির লক্ষ্য করে ভিক্টর কেন জানি কোনো কথাই বলছিল না, তার কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছে না। সে চিন্তিত হয়ে স্টেশনের ভিতরের দিকে তাকায়, দেখা গেল স্টেশনের ভিতরে আগুন লেগে গিয়েছে। এটা দেখে তো ভ্লাদিমির একেবারেই আঁতকে ওঠে, এই আগুন আবার লাগলো কিভাবে? এই আগুন লাগার কারণটা ছিল শর্ট সার্কিট, পানির ওই বিন্দু বিন্দু কণাগুলো শর্ট সার্কিট করিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। এখন এই অবস্থা দেখে ভ্লাদিমিরও ব্যাকুল হয়ে যায়, ভিক্টরকে তো বাঁচাতে হবে। ভ্লাদিমির ভিতরেও যেতে পারছিল না, কারণ স্টেশনের দরজা তো ভিতর থেকেই লাগানো। তবে ভাগ্যক্রমে ভিক্টর নিজে থেকেই সেই আগুন নেভাতে সক্ষম হয়, কিন্তু এতে আবার তার মুখটা পুড়ে গিয়েছিল। যাই হোক, ভিক্টর তো বেঁচে গিয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। কিন্তু এখানে আরো একটা বড় সমস্যা দেখা দেয়, আগুন লাগার কারণে তাদের মহাকাশ যানেরও বড় ক্ষতি হয়ে গিয়েছে। ভ্লাদিমির জানায় তাদের মহাকাশ যানের ইঞ্জিনটা আর কাজ করছে না, মানে তারা এখন আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না। যেহেতু ইঞ্জিনই নষ্ট, এখন স্টেশন ঠিক করা তো দূরের থাক, এই 2 নভোচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারটা জানার পর আবারও কন্ট্রোল রুম আলোচনায় বসে, তারা এখন কি করবে, কিভাবে এই 2 জনকে তারা উদ্ধার করতে পারবে। বিজ্ঞানীরা এখানে বলছিল ওই 2 জন নভোচারীর কাছে এখন অন্য নভোচারীদের পাঠাতে হবে, তারপর তারা গিয়ে ওই 2 জনকে উদ্ধার করে নিয়ে আসবে।
কিন্তু এখানে কথা হলো তাদের কাছে গিয়ে তাদেরকে উদ্ধার করে আনতে হলে কমপক্ষে 3 থেকে 4 দিনের মতো সময় দরকার। কিন্তু স্টেশন বা মহাকাশ যান মিলিয়ে 2 দিনের বেশি অক্সিজেন নেই। মানে ভিক্টররা 2 দিনের বেশি সময় মহাকাশ স্টেশনে টিকে থাকতে পারবে না, কারণ অক্সিজেনের পরিমাণ অনেক কম। গবেষণা সংস্থা এখানে অনেক আলোচনা করছিল, তারা উপায় খুঁজছিল কিভাবে তাদেরকে আরো 3-4 দিন বাঁচিয়ে রাখা যায়, কিন্তু অক্সিজেন ছাড়া তো তাদেরকে কোনোভাবেই বাঁচিয়ে রাখা সম্ভব নয়। অবশেষে সিদ্ধান্ত হলো এই যে তাদের 2 জনের মধ্যে একজনই বাঁচতে পারবে। মানে স্টেশনের ভিতরে ভিক্টর ও ভ্লাদিমির 2 জন রয়েছে। এখন ওই 2 জনের মধ্যে যদি একজন এই মুহূর্তে মারা যায় তাহলে বাকি থাকে আর একজন। তখন এই একজন পুরো অক্সিজেনটা একাই গ্রহণ করবে আর সে 4 দিন পর্যন্ত অনায়াসে বাঁচতে পারবে। আর ওই সময়ের মধ্যে অন্য নভোচারীরা সেখানে চলে যাবে আর তখনই তাকে সেখান থেকে উদ্ধার করা হবে। মানে মোট কথা হলো অক্সিজেন যেহেতু কম তাই এখন একজনকে মারা যেতে হবে। ব্যাপারটা এখানে মর্মান্তিক হলেও এটাই বাস্তবতা, একজনকে বাঁচানো ছাড়া আর কোনো উপায় নেই। এরপর পরিচালক ভ্লাদিমিরকে কল করেন, তাকে বলা হয় তাদের মধ্যে একজনকেই বাঁচানো যাবে। ভ্লাদিমির তখন ভিক্টরকে বাঁচাতে বলে, কারণ ভিক্টর তার থেকে বেশি জ্ঞানী এবং অভিজ্ঞ। এছাড়াও ভ্লাদিমির কিন্তু মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। তো শেষমেশ এটাই সিদ্ধান্ত হলো, এখন তাহলে ভিক্টরকে বাঁচাতে হবে। মানে হলো ভ্লাদিমির নিজে থেকেই আত্মহত্যা করতে যাচ্ছে। সে মারা গেলেই তো পুরো অক্সিজেনটা ভিক্টর নিতে পারবে। এদিকে ভ্লাদিমিরের স্ত্রীকে গবেষণা সংস্থায় ডাকা হয়েছিল, যাতে ভ্লাদিমিরের মারা যাবার আগে সে তার স্ত্রী বাচ্চার সাথে শেষ কথা বলে নিতে পারে। এখানে তাদের মধ্যে হৃদয় বিদারক কিছু কথাবার্তা হয়। ভ্লাদিমির তার স্ত্রী, কন্যা সবার কাছ থেকেই বিদায় নিয়ে নেয়। তার স্ত্রী শুধু এতটুকুই বলে সে তার স্বামীর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেবে না। সে এখানে প্রচুর রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে ভিক্টর যখন জানতে পারে তাকে বাঁচাতে গিয়ে ভ্লাদিমির মারা যাচ্ছে, সে মোটেও এটাতে রাজি হয় না। সে বলে হয়তো তারা দুজনেই বাঁচবে, নয়তো দুজনেই মরবে। ভিক্টর খুবই দক্ষ ও অভিজ্ঞ একজন নভোচারী ছিলেন, সে এত সহজে হার মানার পাত্র নন। ভিক্টর বলে এবার তারা 2 জনই স্টেশনের বাইরে যাবে। বাইরে যেয়ে সেন্সরের যে ঢাকনাটা নষ্ট এটা খুলে ফেলার চেষ্টা করবে। দুজনে মিলে ঢাকনাটাকে সরাতে পারলেই সেন্সরটা আবার কাজ করতে শুরু করবে। সেন্সর কাজ করলেই তো স্টেশনে আবারও বিদ্যুৎ আসবে, আর স্টেশনে বিদ্যুৎ এসে গেলেই কিন্তু এখানে আবারও অক্সিজেন জেনারেট হতে থাকবে। তখন তো আর কোনো ভয় নেই, তারা দুজনেই এখানে 4 সপ্তাহ কেন 1 মাসও অনায়াসে পার করে দিতে পারবে। ভিক্টরের তীব্র জেদের কারণে সেটাই করা হয়। নভোচারী 2 জন বাইরে চলে আসেন, যেভাবেই হোক ঢাকনাটাকে সরাতেই হবে। ভ্লাদিমির একটা হাতুড়ি নিয়ে এসেছিল, এটা দিয়ে সে ওই ঢাকনায় অনবরত আঘাত করছিল। মহাকাশে এইভাবে হাতুড়ি চালানো ইতিহাসের এক বিরল ঘটনা। কাজটাও খুব ঝুঁকিপূর্ণ, তারা কিন্তু এখনো মহাকাশে ভেসে আছে। ভ্লাদিমির আটসাট হয়ে হাতুড়ি চালাচ্ছিল আর ভিক্টর তাকে গার্ড করছিল। মানে ভিক্টর রশি দিয়ে নিজেদেরকে স্টেশনের সাথে আটকে রাখছিল। তারা যদি কোনোভাবে স্টেশন থেকে ছুটে যায় তাহলে কিন্তু এই সীমাহীন মহাকাশে তারা দুজনই হারিয়ে যাবে। ঘণ্টাখানিক চেষ্টা করা হয়, কিন্তু সেই ঢাকনা কোনোভাবেই ভাঙে না। এটা খুবই শক্ত অ্যালুমিনিয়াম দিয়ে বানানো। ভ্লাদিমিররা নিরাশ হয়ে বসে থাকে, তারা আর পারছে না। স্টেশন পৃথিবীর ছায়ার দিকে চলে আসে, তাই এখন এখানে রাতের দিকে ঠান্ডাও ঠিক বেড়ে যায়। ঠান্ডা যতই বাড়বে অ্যালুমিনিয়াম ততই সংকুচিত বা ভঙ্গুর হবে। মানে যদি ভীষণ ঠান্ডায় এই ঢাকনার উপর বারবার আঘাত করা হয় তাহলে তো এটা খুলে আসতে পারে। এরপর যখন ঠান্ডা বেড়ে যায় তখন ভ্লাদিমির আবার এসে সেই ঢাকনায় আঘাত করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর একটা সময় ঢাকনা খুলে যায়, সাথে সাথেই সেন্সর চালু হয়ে যায়। সোলার প্যানেলগুলো সূর্যের দিকে মুখ করে নেয়। স্টেশনে বিদ্যুৎ চলে এসেছিল, স্টেশন এখন পুরোপুরি ঠিক। স্টেশনের হিটার চালু হয়, অক্সিজেন জেনারেট হয়। এখন আর কোনো ভয় নেই। ভ্লাদিমিররা এখন আরামে এখানে বেশ কিছুদিন থাকতে পারবে। অবশেষে তারা সফল হতে পেরেছে। পরে একটা সময় অন্য নভোচারীরা চলে আসলে তারা 2 জন তখন আবার পৃথিবীতে ফিরে আসতে পারবে। তাহলে অবশেষে এই মহাকাশ স্টেশন অর্থাৎ স্যালুইট 7 উদ্ধার কাজটা সম্পূর্ণ হলো। এই কাজটা ছিল ঝুঁকিপূর্ণ এবং একই সাথে রোমাঞ্চকর। বিজ্ঞানীরা যা কল্পনাও করতে পারেনি তা এই 2 জন নভোচারী বাস্তব করে দেখিয়েছে। তো এটাই ছিল স্যালুইট 7 উদ্ধার কাজ। এটা পুরোপুরি সত্য একটা ঘটনা এবং এই মুভিতে যা যা দেখানো হয়েছে তার সবই সত্য। যাদেরকে নিয়ে এই ঘটনা এই হচ্ছে তারা 2 জন, ভ্লাদিমির এবং ভিক্টর। আর এটা হলো ওই সময়ের মহাকাশ স্টেশন স্যালুইট 7। তবে আপনারা যদি জানতে চান কিভাবে 500-100টা দিন একজন নভোচারী মঙ্গল গ্রহে টিকেছিল তাহলে পাশে আসা এই ভিডিওটিতে ক্লিক করুন।